এসো এসো বাবা জীবন, তোমরা ঘরের ভেতরে এসো। আমি আসলে গরিব মানুষ, তাই বিয়েতে তেমন আয়োজন করতে পারিনি। ঘরোয়া ভাবেই তোমাদের বিয়েটা সেরে ফেলবো ভাবছি। কি বিয়ে? কে করবে ওই অপয়া লোকটাকে বিয়ে? আহ আহ জল জল। এরপর এক সাধু বাবা পরমার মুখে জল ছিটিয়ে দেয়। জলের স্পর্শ পাওয়াতেই পরমার চেতনা ফিরে আসে। হঠাৎ করে সে চোখের সামনে অপরিচিত একজনকে দেখতে পেয়ে একেবারে ধরফর করে উঠে বসে। কি কে আপনি? আমি কোথায়? আর এটা কার বাড়ি? ও পরমা, পরমা তুমি ফিরে এসেছো। কোথায় ছিলে এতক্ষণ পরমা? এরপর পরমা এগিয়ে আসে ভোলার কাছে, আর ভোলাও এগিয়ে যায় পরমার দিকে। তুমি তুমি সত্যি বলছো? তুমি বিয়েটা করনি? না গো না, বিধাতার অশেষ কৃপা যে আমার বিয়েটা ভেঙে গেছে আর তুমিও ফিরে এসেছো। পরমা, আমি আর কারো কাছে কোনো কথা শুনতে দেব না তোমাকে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের এই ভিটা মাটি ছেড়ে, এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। এই গায়ের ছোট বড় সব মানুষ তোমাকে অপয়া বলে, বাজে কথা শোনায়। আমি সেটা আর সহ্য করতে পারবো না। আর আর আমার চোখের সামনে তোমাকে এভাবে কষ্ট পেতে দেব না। তাই আমরা আজ এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। আর সুমনা, তুই যদি আমাদের সঙ্গে যেতে চাস তো যেতে পারিস, আর নইলে তুই এই বাড়িতেই থেকে যেতে পারিস। কি বলছো কি গো দাদা? তোমরা এবার সন্ন্যাসী হবে নাকি? না না বাবা, আমি বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। ওরকম পথে পথে ঘুরে ঘুরে সন্ন্যাস জীবন কাটিয়ে মরবো নাকি? ঠিক আছে, তাহলে তাহলে পরমা চলো, আমি আর তুমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ তোমাকে আমাকে ছোট করে হেউ করে কথা বলতে পারবে না। না না, কাউকে কোথাও যেতে হবে না। আমি তোমাকে বললাম না, এক সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে আশীর্বাদ দিয়েছেন গো। আমরা খুব শীঘ্রই আমাদের সন্তান সন্ততির মুখ দেখতে পাবো। সাধু বাবার কথা সত্যি হবে তো পরমা? বিধাতার উপরে ভরসা রাখো, আর সাধু বাবার উপর বিশ্বাস আছে আমার। তুমি একটু ভরসা করে দেখোই না। আচ্ছা বেশ, তাই হবে। এরপর পরমা আর ভোলা ঘরের ভেতরে চলে যায়। বললেই হলো, এত বছর ধরে যেই মেয়ে মানুষ বাজা হয়ে আসে তাকে নাকি কোনো এক সাধু বাবা কি আশীর্বাদ করেছে, আর অমনি সে নাকি সন্তানের জন্ম দিতে পারবে। যত সব আদিক্ষেতা! আমি তো আমার দাদাকে আর একটা বিয়ে দিয়ে ছাড়বো। এরপর সুমনাও তার ঘরে চলে যায়। এরপর থেকে সুমনা তার নিজের মন মতো করে তার দাদার জন্য পাত্রী খুঁজতে থাকে। আর এদিকে পরমা ও তার স্বামী দিব্যি আনন্দে নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। পরমা রোজ সকালে ঘুম থেকে উঠে সেই ফুল দুটোর দিকে আগে একবার চোখ বুলিয়ে নেয়। এরপর কেটে যায় 2 মাস। সুমনা একদিন নদীর ঘাটলায় গিয়ে পাড়ার মহিলাদের সাথে গল্পে মেতে ওঠে। ওই পরমা কি ভেবেছে ওর রূপের জাদু আর মায়া দিয়ে আমার দাদাকে সারা জীবন আঁচলে বেঁধে রাখবে? না 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 না, সেটা ও কোনোদিনও পারবে না। আমি থাকতে সেটা কিছুতেই করতে দেব না। তোমরাও দেখে নিও, আমার দাদাকে আমি ওর চেয়ে আরো অনেক সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো। একখানা সুন্দরী মেয়ে পছন্দ হয়েছে যদিও, দাদা রাজি হলে তার সঙ্গে বিয়েটা দিয়ে দেব। অনেক তো চাপা মারছিস নিজের দাদাকে আবার বিয়ে করাবি বলে। তা তোর ব্যাপার কি বলতো সুমনা? তুইও তো অনেকদিন হলো বাপের বাড়িতে এসেছিস, এখনো ফিরে যাচ্ছিস না যে? তোর শ্বশুর শাশুড়ির বাড়িতে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি রে? সে কি কথা দিদি,
তুমি কিছু শোনোনি নাকি? সুমনার বর নাকি আরেকখানা বিয়ে করেছে গো, আর সেজন্য সুমনাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর তো সুমনাই বাপের বাড়িতে এসে উঠেছে, এখন তো তাকে এখানেই থাকতে হবে গো। আহারে, ওই পরমা বেচারির কথা ভাবলে এখন আমার বেশি একটু আধটু কষ্টই হয়। কারণ পরমা তার নিজের সংসার নিয়েই কষ্টে বাঁচে না, তার উপর আবার যদি এখন এভাবে ননদ মাসের পর মাস ঘাড়ের ওপরে বসে খায়, তাহলে কি কষ্টইটা হবে তার। মহিলাগুলোর কথা শুনে সুমনার থোতা মুখ যেন ভোঁতা হয়ে যায়। আর তখনই পরমা নদীর ঘাটলায় জল নিতে আসে। ওই তো পরমা চলে এসেছে, চল চল, আমাদের কাজ শেষ, শিগগিরই এখান থেকে চল। কেন এতক্ষণ তো পরমার হয়ে সাবাই গাইছিলে, পরমার জন্য দরদ যেন তোমাদের একেবারে উপচে পড়ছিল যেন, তাহলে এখন আবার পরমার মুখ দেখাতে তোমাদের এত আপত্তি কেন শুনি? পরমার জন্য আমাদের দরদ যতই উপচে পড়ুক না কেন, আমাদের বাড়ি থেকে তো আমাদের শাশুড়ি মায়েরা আদেশ করে দিয়েছে এই পরমার মুখ না দেখতে। কারণ পরমা হচ্ছে বাজা মেয়ে মানুষ, প্রতিদিন একবার ওর সঙ্গে দেখা হলে যদি আমাদেরও কোনো সন্তান সন্ততি না হয়, তখন না না বাপু, আমরা কোনো বিপদের ঝুঁকি নেব না জেনে বুঝে। এই চল তো সবাই, পরমা গাটলা থেকে পানি নিয়ে গেলে পরে আবার আসবো ক্ষণ। এরপর মহিলাগুলো যে যার মতো সেখান থেকে চলে যায়। আর পরমা দুফোঁটা চোখের জল ফেলে কলসি নিয়ে নদীর জল ভরে আবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেয়। পেছন থেকে তাকে শুনিয়ে শুনিয়ে সুমনা চেঁচিয়ে বলে ওঠে, এ যেন বলছিল সাধু বাবার আশীর্বাদে নাকি সে মা হয়ে যাবে, কই এখনো তো তার কোনো লক্ষণই দেখতে পেলাম না। দুটো মাস পার হয়ে গেল, শুধু শুধু আমার দাদার জীবনখানা নষ্ট করা হচ্ছে। পরমা আবারও নীরবে দুফোঁটা চোখের জল ফেলে বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি না বলেছিলে আমার এবারের জন্মদিনে অনেক বড় করে করবে? আমি কিন্তু আমার সব পাড়ার বন্ধুদেরকে নেমন্তন্ন করেছি। তুই আবার আগের ওসব করতে গেছিস কেন? তোর বাবা কেমন জানিস না, সে নাকি কিছুই করতে দেবে না। এখন তুই যে এতজনকে নেমন্তন্ন করলি, তার কি হবে? তারা নেমন্তন্ন খেতে এলে তাদের কি খেতে দেব আমি? জানি না, আমি কিছুই জানি না। আমি আমার বন্ধু বান্ধবদেরকে আনতে বলেছি আমার জন্মদিনে নেমন্তন্ন খেতে, তারা সেদিন আসবেই আসবে। হয়ে গেল, এই বাপ ছেলেকে নিয়ে যে আমি আর পারি নে। বাপ হয়েছে বাঘা তেঁতুল আর ছেলে হয়েছে বুনো ওল। মোড়ল কর্তাটা যেমন কিপটে, তার ছেলে আবার পর খাওয়ানো মানুষ। কি হবে হিসাব তো আমি কিছুতেই মিলাতে পারছি না। মা, ও মা, এবার আমার জন্মদিনে আমায় কি উপহার দেবে গো? সেটা তোর বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর। ওই কিপটে লোক আবার কি কিনে দেবে শুনি? আগের বছর কি করেছিল মনে নেই? নিজেদের বাগানে গাঁদা ফুল দিয়ে একখানা মালা বানিয়ে উপহার দিয়েছিল। এই তো ওনার উপহার দেওয়ার সিঁড়ি, তার উপরে তুই আবার আশা করে রেখেছিস কি দেবে না দেবে? কিচ্ছুটি দেবে না ওই হাড় কিপটে বজ্জাত লোকটা। কই গো পরমা, আমাকে তো কাজে যেতে হবে, খেতে দাও, খেতে পেয়েছে তো আমার। এ কথা বলতে বলতেই ভোলা ঘরের ভেতরে প্রবেশ করে এবং ঘরে ঢুকতে এসে দেখতে পায় পরমা হাতে সেই ফুল দুটি নিয়ে অঝরে কাঁদছে। এ কি পরমা,
তুমি আবারও কাঁদছো কেন? নিশ্চয় সুমনা কিছু বলেছে, তাই না? আমি তোমায় বলেছি না সুমনার কথাকে ধরতে হবে না তোমার? না না, আমি কারো কোনো কথা শুনে কাঁদছি না গো। আমি কাঁদছি আমার কপালের দোষে। সাধু বাবা আমায় আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু তবু আমি তো কোনো ফল পেলাম না গো। এই ফুল দুটো তো রোজই আমি দেখি, তবু তো এই ফুলের মতো নিষ্পাপ কোনো শিশুর আগমন আমার কোলে আসার লক্ষণ বুঝতে পারছি না গো। তুমি তো বলেছিলে সাধু বাবা আর বিধাতার উপর ভরসা রাখতে, তাহলে এখন নিজেই কেন নিরাশ হচ্ছ? নিরাশ হয়ে না পরমা, ধৈর্য ধরো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চলো তোমায় খেতে দেই। এরপর খাবার ঘরে গিয়ে পরমা তার স্বামী ভোলা আর সুমনাকে একসাথে খেতে বসায়। খাওয়ার মাঝপথে পরমার হঠাৎ করে কেমন যেন শরীরটা অসুস্থ হয়। সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। আর পেছন পেছন সুমনার ভোলাও বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে কি পরমা তোমার? খাওয়া সেরে তুমি এভাবে বাইরে বেরিয়ে এলে কেন? আবার ইচ্ছে করে কোনো খারাপ কিছু খাবারে মেশাওনি তো? আমি তোমায় কথা শুনিয়েছি বলে আমায় মেরে ফেলার কোনো ফন্দি করনি তো বৌদি? মানে নিজে না খেয়ে চলে এলে, তাই বলছিলাম আর কি। সুমনা, তোর মুখে ভালো কোনো কথা কখনোই আসবে না, তাই না? দেখছিস তো পরমার চোখ মুখ চেহারা দেখে বোঝা যাচ্ছে ওকে অসুস্থ লাগছে। এই পরমা, কি হয়েছে বলো না? আমার মনে হচ্ছে আমাদের সুখের দিন আর খুব বেশি দেরি নেই গো। আমার খেতে গিয়ে কেমন যেন গা গোলাচ্ছিল। তাহলে কি আমি সত্যি সন্তান সম্ভবা হয়েছি? কি সত্যি বলছো? সত্যি বলছো পরমা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি? খেতে গিয়ে একটু গা গুলিয়েছে, অমনি তুমি বলে দিলে সন্তান হয়ে গেল? দাঁড়াও, আমি এক্ষুনি দাইমাকে ডেকে আনছি। তিনি এসে পরীক্ষা করে ঠিক বলে দিতে পারবেন যে তুমি সত্যি সন্তান সম্ভবা কিনা। এরপর সুমনা কি দাইমাকে ডেকে আনে। দাইমা এসে পরমাকে পরীক্ষা নিরীক্ষা করার পরই সবাইকে জানায়, হ্যাঁ, তোমাদের ধারণা ভুল নয় গো। পরমা সত্যি সন্তান সম্ভবা। বলা, এবার তুমি সত্যি সত্যি বাবা হতে চলেছ গো। যাক পরমা, তোমার কপাল থেকে এবার তাহলে অপয়া নামটা ঘুচলো। সুখে থেকো তোমরা, তোমাদের জীবনখানা সুখী হোক। আর হ্যাঁ, তোমাদের সন্তানের মুখ দেখার দিন কিন্তু আমায় এক হাঁড়ি মিষ্টি খাওয়াতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ, অবশ্যই দাইমা, তুমি আমায় যে খুশির সংবাদ শোনালে, তোমাকে আমি এক হাড়ি কেন 5 হাড়ি মিষ্টি খাওয়াবো। এরপর দাইমা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। কি রে সুমনা, খুশি হয়েছিস না? তোর আর আমার জন্য মেয়ে দেখতে হবে না। দেখলি তো আমাদের কথাই সত্যি হলো। তোর বৌদি সত্যি সন্তানের জন্ম দিতে পারবে, আর আমার বিয়ে নিয়ে তোর মাথা ব্যথা করতে হবে না। মানে দাদা, হ্যাঁ হ্যাঁ, খুশি হব না কেন? আমার দাদা বৌদি সন্তান আসতে যাচ্ছে, মানে আমার ভাইজি বা ভাইপুত আসতে যাচ্ছে, আর আমি তো খুশি হবই। এই কথা শুনে সুমনা উপরে উপরে বলল ঠিকই, কিন্তু মনে মনে সে এক বিন্দুও খুশি হয়নি, কারণ সে তো পরমাকে সহ্যই করতে পারতো না। এমনিতেই পরমা আমার দাদার চোখের মণি, ভালোবেসে বিয়ে করেছে পরমাকে, তাই তো পরমাকে দাদা সব সময় চোখে আড়ায়, আর এটাই আমার পছন্দ নয়। তাই তো দাদার জন্য আমি অন্য পাত্রী খুঁজছিলাম, যাতে করে ওদের সংসারে অশান্তি হয়। কিন্তু সেটা যখন হলো না, আমি এই পরমার সাথে ওই দাদাকে সুখে থাকতে দেব না। এটা এই সুমনার নিজের কাছে দেওয়া নিজের প্রতিজ্ঞে। এরপর কেটে যায় বেশ কয়েকটি মাস। চলে আসে সেই অনাগত দিন, যেদিন ভোলা আর পরমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। পরমার প্রসব বেদনা ওঠায় ভোলা দৌড়ে গিয়ে
দাইমাকে ডেকে আনে। তুমি তুমি বাইরে দাঁড়াও ভোলা, তোমাকে ভেতরে যেতে হবে না, আমি আর সুমনা আছি ভেতরে, বুঝলে তো? ঠিক আছে দাইমা, আমি যাচ্ছি না ভেতরে, কিন্তু আমার পরমাকে আপনারা দেখবেন, ওর যেন কষ্ট না হয় আর আমার সন্তান যেন সুস্থভাবে দুনিয়াতে আসে। এরপর দাইমা ভেতরে চলে যায় আর তার নিজের হাতে পরমার দুটো কন্যা সন্তানের জন্ম হয়। দুটো কন্যা সন্তানকে কোলে করে দাইমা বাইরে বেরিয়ে আসে আর ভোলার কোলে দিয়ে বলে, কিরে ভোলা, পরমা তো দেখছি এক ঢিলে দুই পাখি মেরেছে। এই দেখ, তোর জোড়া কন্যা সন্তান হয়েছে। পরমার নিজের জীবন থেকে বাজা নামটা ঘুচেছে। এবার সন্তানের জন্ম দিয়ে নয়, একটা সন্তানের জন্ম দিয়ে নয় রে, জোড়া সন্তানের জন্ম দিয়ে এবার কিন্তু আমায় 5 হাঁড়ির জায়গায় 10 হাঁড়ি মিষ্টি খাওয়াতে হবে রে। খাওয়াবো দাইমা, খাওয়াবো। আমি এত খুশি হয়েছি যে তোমাকে 10 হাঁড়ি মিষ্টি আমি খাওয়াবো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো স্বর্ণকমল গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।